প্রথম আলোর শিরোনাম হয় প্রশ্ন ফাঁসের সাথে কারা জড়িত জানতো পিএসসি। দুঃখজনক বিষয় হচ্ছে আন্দোলনকারী থেকে রাতারাতি সরকারের উপদেষ্টা বনে যাওয়া আসিফ কিংবা নাহিদেরও তাদের ৩৫ আন্দোলনকারী সংগ্রামী ভাই বোনদের সাথে কথা বলার কিংবা তাদের কথা শোনার সময় নেই। এই বিপ্লবের ফায়দা পেয়েছে কিছু রাজনৈতিক দল, কিছু উগ্রবাদী গোষ্ঠী, কিছু বৃদ্ধ সমাজ, যারা ক্ষমতার রদবদলের ফলে রাষ্ট্রীয় বিভিন্ন পদে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁস হতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলাই বিপ্লব যা ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছর ৭ মাসের একনায়কতন্ত্রের চূড়ান্ত অবসান ঘটেছিল, উন্মোচন হয়েছিল একটি নতুন অধ্যায়। এই বিপ্লব হয়েছিল স্বৈরতন্ত্র, বৈষম্য, অত্যাচার, ঘুষ, গুম, হত্যা, অর্থ পাচারের মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে। কারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে আমি সে প্রশ্নে যাব না। আমি বলবো এই বিপ্লবে সবচেয়ে বেশি যাদের অবদান ছিল তারা হলো বাংলাদেশের লাখো তরুণ সমাজ। এখানে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। বন্ধুরা, এখন দুটি প্রশ্ন চারদিকে শোনা যাচ্ছে। এই বিপ্লবে কারা কি পেয়েছে? আরেকটি প্রশ্ন হলো এই বিপ্লবের, এই আন্দোলনের পটভূমি কি ছিল? উত্তর তেমন একটা কঠিন না, কারণ যারা হারিয়েছে তারা গত ১ মাসে তেমন কিছু পায়নি। সহজভাবে বললে এই বিপ্লবের মূল পটভূমি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তরুণদের চাকরিতে প্রবেশের বৈষম্য মুক্ত করা, চাকরিতে প্রবেশের সকলের সমান অধিকার নিশ্চিত করা, মেধাবীরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে, এটাই ছিল জুলাই বিপ্লবের মূল পটভূমি। বাস্তবিক অর্থে এই একটা মাসে তরুণ সমাজ তেমন কিছু একটা পায়নি। এই বিপ্লবের ফায়দা পেয়েছে কিছু রাজনৈতিক দল, কিছু উগ্রবাদী গোষ্ঠী, কিছু বৃদ্ধ সমাজ, যারা ক্ষমতার রদবদলের ফলে রাষ্ট্রীয় বিভিন্ন পদে কাজ করার সুযোগ পেয়েছেন। এখানে আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, বর্তমান দেশে যে ধরনের সংস্কারমূলক কাজ হচ্ছে এসব কি সঠিক হচ্ছে না? আমার উত্তর হবে অবশ্যই সঠিক। কিন্তু আমার প্রশ্ন হলো, যে তরুণ সমাজ আন্দোলনের মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে তাদের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নতুন কোনো সিদ্ধান্ত কেন নিতে পারছে না? এখানে আমি দুটি পয়েন্ট তুলে ধরতে চাই। এক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সংস্কার। ২, চাকরিতে প্রবেশের বয়সসীমা যৌক্তিক অনুপাতে বাড়ানোর জন্য যে আন্দোলনটি চলছে এ বিষয়ে। সাম্প্রতিক চ্যানেল 24 এর প্রতিবেদনে দিবালোকের মতো স্পষ্ট প্রমাণিত হয়েছে বিসিএস এর মতো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে অসংখ্যবার। Oh my God! 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগের রাতে কিভাবে প্রশ্ন পেচাকেরা চলেছে তার ভিডিও ফুটেজ জাতি দেখার পরেও 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করেনি পিএসসির সোহরাব কমিশন। 14 আগস্ট 2024 দৈনিক ইত্তেফাকের শিরোনাম ছিল, মেয়েকে বিয়ের শর্তে প্রশ্নপত্র জামাইয়ের হাতে তুলে দেন শ্বশুর। এটি 15তম বিসিএস এর ঘটনা। পিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলামের বোন ভগ্নিপতি দুজনেই পররাষ্ট্র ক্যাডারে এখনও বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন। এই সাজিদুল এলাকার শিক্ষিত যুবকদের দিত মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরির লোভনীয় অফার। Oh my God! পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী, যিনি প্রশ্ন বেচার টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছে বলেছে, তার কথা ভুলে গেছেন কিভাবে? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। অন্তত 2 জন তরুণ উপদেষ্টা আসিফ ও নাহিদের এই কথাটা মনে রাখা দরকার ছিল। জনাব আসিফ নজরুল স্যার, যিনি শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করছেন, তিনি কিভাবে ভুলে গেছেন আমার বুঝে আসে না। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 জুলাই 2024 তারিখে সাংবাদিক সম্মেলনে বলেছেন, বিএনপির আমলে প্রতিটি বিসিএস এ প্রশ্ন ফাঁস হতো। সত্যি বলতে ইন্টারেস্টিং বিষয় হলো, তিনি এও স্বীকার করেছিলেন 2018 সাল থেকে একটি চক্র বিসিএস এর প্রশ্ন ফাঁস করে আসছিল। চ্যানেল 24 এর প্রতিবেদন প্রকাশের পর গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হওয়া পিএসসির সাবেক বর্তমান কর্মকর্তা কর্মচারীদের জবানবন্দিতে 30তম বিসিএস থেকে শুরু করে 46তম বিসিএস পর্যন্ত কারা কিভাবে প্রশ্ন ফাঁস করেছে, কারা ক্যাডার নন ক্যাডারে বর্তমানে চাকরি করছেন তাদের তালিকা তৈরি করা হয়েছে। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সুতরাং যারা প্রশ্ন কিনে বা দলীয় সুপারিশে ক্যাডার বা নন ক্যাডারের বর্তমান চাকরি করছে, এই তালিকাটি স্বাভাবিকভাবেই অনেক বড় হবে। সংখ্যাটি 10,000 ছাড়িয়ে যাবে বলে মনে করছেন অনেকেই। এরই মধ্যে প্রথম আলোর শিরোনাম হয় প্রশ্ন ফাঁসের সাথে কারা জড়িত জানতো পিএসসি। এখন প্রশ্ন হলো, যদি পিএসসি জানতো তাহলে কেন এদের ব্যাপারে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি?
তবে কি পিএসসির সদস্যরাও এই প্রশ্ন বেচা কেনার খেলায় মেতে উঠেছিল? যদি সুপ্রিম কোর্টের সৎ কোনো বিচারপতির দ্বারা নিরপেক্ষ তদন্ত হয়, তাহলে এই তথ্য একদিন জাতির সামনে আসবে বলে মত দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। পিএসসির বর্তমান চেয়ারম্যান সৌরভ সাহেব, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁস হতো, যার আনুগত্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এতই খুশি হয়েছিলেন, উপহারস্বরূপ তাকে পিএসসির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদে বসান, যেন তাকে দিয়ে মন মতো দলীয় সুপারিশে ক্যাডার, নন ক্যাডারে ছাত্রলীগ কর্মী তথা আওয়ামী লীগ সমর্থকদের চাকরি দিয়ে আজীবন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে 5 আগস্টের পরেও সেই সোহরাব কমিশন কোনো অদৃশ্য শক্তির কারণেই বহাল তবিয়তেই রয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা প্রবাদ আছে, ক্ষমতাসীন ব্যক্তিরা সেই সকল প্রতিষ্ঠান সংস্কার করেন যে সকল প্রতিষ্ঠান তাদের ক্ষমতার স্বাদ দীর্ঘকাল নিতে সাহায্য করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে পথে হাঁটছে কিনা তা বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তৎকালীন প্রধানমন্ত্রী 2018 সাল থেকে প্রশ্ন ফাঁসের বিষয়টি সাংবাদিক সম্মেলনে অকপটে স্বীকার করলেও তার আশীর্বাদ পুষ্ট পিএসসির চেয়ারম্যান সোহরাব সাহেব প্রধানমন্ত্রীর দাবিকে ভিত্তিহীন বানোয়াট বলে উড়িয়ে দেয়। 40তম বিসিএস পর্যন্ত নন ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীগণ 9ম থেকে 12তম গ্রেড পর্যন্ত কোনো না কোনো একটা চাকরি সবাই পেলেও 41তম বিসিএস থেকে নন ক্যাডার নিয়োগ পদ্ধতি এক প্রকার ধ্বংস করে দেয় পিএসসির সোহরাব কমিশন। কারণ হিসেবে তিনি নিজেই পিএসসির নিয়োগ বিধিমালা 2023কে দায়ী করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিধিমালা 2023 বর্তমান চেয়ারম্যান সোহরাব কমিশন ও তার মিত্র জনপ্রশাসনের সচিবরা মিলেই করেছেন, যেখানে 38তম বিসিএস পর্যন্ত বিসিএস পাশ করা প্রতিজন নন ক্যাডারকে প্যানেল আকারে নিয়োগ দিয়ে আসছিল পিএসসি। নতুন বিধিমালা 2023 পাশ করার পরপরই 40তম বিসিএস থেকে মোটামুটি সকল নন ক্যাডারগণ চাকরি পেলেও বিধিমালা 2023-এর অযৌক্তিক, অগ্রহণযোগ্য, অমানবিক কিছু ধারার জন্য 41তম বিসিএস থেকে প্রায় 6000 বিসিএস পাশ করা নন ক্যাডারকে পুরোপুরি খালি হাতে ফিরতে হয়। জীবনের গুরুত্বপূর্ণ 5 থেকে 6টি বছর বিসিএস প্রস্তুতিতে ব্যয় করে পাশ করার পরেও একজন প্রার্থীকে বেকার করতে হয়। এর চেয়ে বড় লজ্জার বিষয়, অমানবিক বিষয় আর কিছু হতে পারে না। এই জন্যই বলেছি যুব সমাজ বর্তমান সরকারের কার্যকলাপের উপর খুব বেশি হতাশ। এই বিধিমালা 2023 তৈরি করার পেছনের উদ্দেশ্য ছিল বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগ পুরোপুরি বন্ধ করে দিয়ে পৃথকভাবে নতুন সার্কুলারের মাধ্যমে নিয়োগ দিতে পারলেই এই রক্তচোষা গোষ্ঠীরা করতে পারবে শতক শতক কোটি টাকার নিয়োগ বাণিজ্য। পিএসসির অন্যান্য নন ক্যাডার নিয়োগে প্যানেল সিস্টেম থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে কঠিন ও প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসির 1500 নম্বরের পরীক্ষায় পাশ করা সকলকে নিয়োগ দেওয়ার জন্য কেন প্যানেল করা হয়নি কিংবা হবে না তার সদুত্তর আজও দিতে পারেনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সময় বদলেছে, এসেছে নতুন প্রজন্মের সরকার। আশা করি বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় সহ অন্যান্য সকল নীতিমালা নির্ধারণী সভ্যরা 41তম বিসিএস থেকে শুরু করে অন্যান্য সকল বিসিএসে উত্তীর্ণ সকলকে প্যানেল সিস্টেমের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করবেন। সবচেয়ে পরিতাপের বিষয় হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য সকল সেক্টরে সংস্কারের হাত দিলেও কোনো অদৃশ্য শক্তির কারণে তরুণ চাকরি প্রার্থীদের সাথে সরাসরি সম্পৃক্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে সংস্কারের কোনো পদক্ষেপ এখনো নিচ্ছে না। এখনো পর্যন্ত দুর্নীতিবাজ সোহরাব কমিশন ঠিক বহাল তবিয়তেই রয়ে গেছে। একের পর এক মনগড়া হটকারী সিদ্ধান্ত নিয়েই যাচ্ছে সোহরাব কমিশন। এখনো পর্যন্ত 41তম বিসিএস থেকে 45তম বিসিএস পর্যন্ত নন ক্যাডার নিয়োগ দেওয়া হয়নি। সেখানে তিনি 47তম বিসিএস নন ক্যাডার পদ অধিযাচন করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠান। বিষয়টি এমন হলো, যে শিশুটি পৃথিবীতে এসেছে তাকে খাবার না দিয়ে যে শিশুটি আরও 5 বছর পর পৃথিবীতে আসবে তার জন্য খাদ্য সঞ্চয় করে রাখা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে তরুণ প্রজন্মের মেধাশক্তিকে ধ্বংস করার জন্য কোনো প্রতিষ্ঠান এমন হটকারিমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা অন্তত আমার জানা নেই, যেখানে আপনার পকেটের মোবাইলে থাকা সফটওয়্যারগুলো পর্যন্ত আপডেটেড হয় প্রতি মাসে। সেখানে বিধির দোহাই দিয়ে তরুণ প্রজন্মকে বৈষম্যের দিকে ঠেলে দিচ্ছে পিএসসি।
এজন্যই আমি শুরুতে বলেছিলাম, হাজারো তরুণের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুখ ভোগ করছে কতিপয় বৃদ্ধ গোষ্ঠী। যে তরুণরা দেশকে স্বৈরশাসক মুক্ত করেছে, সেই তরুণরা এখনো পর্যন্ত পুরোপুরি অবহেলিত। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রতিটি বক্তব্যে এই সরকার তরুণদের সরকার বললেও তরুণদের হতাশা কিছুটা হলেও কমানোর জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনো তিনি নিতে পারেননি। No. যেখানে জুলাই বিপ্লবের মূল পটভূমি ছিল চাকরিতে প্রবেশে বৈষম্য দূর করা, কেন বিসিএস পাশ করা প্রার্থীদের সাথে এরকম বৈষম্য করা হচ্ছে, আপনি চাইলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। গত এক যুগেরও বেশি সময় ধরে চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার জন্য আন্দোলন করে আসছিল এদেশের লাখো তরুণ সমাজ। জুলাই বিপ্লবের আগ পর্যন্ত দেশের শিক্ষিত তরুণ সমাজ এই আন্দোলন করে আসছিল। মাঝপথে তরুণ সমাজ রাষ্ট্রের প্রয়োজনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নামে তাদের অনেকেই প্রাণ হারিয়েছেন। কারণ আওয়ামী লীগ সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করবে বলে আশ্বাস দিয়ে বারবার তরুণদের সাথে প্রতারণা করে আসছিল। যেমন তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ সাহেব ৪১তম বিসিএস থেকে নন ক্যাডার বিধিমালা সংশোধন করে সকলকে প্যানেল আকারে নিয়োগ দিবে বলে আশ্বাস দিয়ে কথা দিয়ে শেষ পর্যন্ত ৪১তম বিসিএস নন ক্যাডার প্রতিনিধিদের লাঞ্ছিত করে অফিস থেকে বের করে দেয় জুলাই বিপ্লব শুরু হওয়ার কদিন আগেই। আর এটাই হচ্ছে এ যাবৎকালের বাংলাদেশের ব্লাডি পলিটিশিয়ানদের আসল রূপ। চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করলে দেখা যায় বিশ্বের ১৬২টি দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, কোনো কোনো দেশে আবার এটি উন্মুক্ত। পাকিস্তান ছাড়া আমাদের পার্শ্ববর্তী সকল দেশেও একই অবস্থা। এখানে একটি কথা বলতে হয়, এই স্টিমামের মতো আওয়ামী লীগের অনুগতরা খোরা যুক্তি দিচ্ছেন। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা হলে দেশে বেকারত্বের হার বাড়বে। যুক্তির খাতিরে যদি বলি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৫০ বছর করা হলো, তাহলে কি বাংলাদেশের ৫০ বছর বয়স পর্যন্ত সকল শিক্ষিত নাগরিককে আপনি বেকার বলবেন? কেউ যদি ৬০-৬৫ বছর বয়সে চুক্তিবদ্ধ হয়ে মন্ত্রণালয় সামলাতে পারেন, কেন একজন প্রার্থী ৩০ বছর বয়স পর্যন্ত চাকরিতে প্রবেশের সুযোগ পাবে? কেন চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বা তার চেয়ে বেশি করা হবে না? সিনিয়র সিটিজেনদের বেলায় এক যুক্তি, তরুণদের বেলায় আরেক যুক্তি। কেন? তরুণ সমাজকে আপনারা নিজেদের প্রতিপক্ষ ভাবছেন কেন? ৩৫ বছর বয়সের কেউ যদি চাকরিতে আবেদন করলে তো চাকরি দিতে হবে বা চাকরি পেয়ে যাচ্ছে, বিষয়টা তো সেরকম না। তাহলে কি ফ্যাসিস্টদের অনুগত এসটি ইমামরা অন্তর্বর্তীকালীন সরকারকে কানফোসলানি দিচ্ছে? আজকে হাজারো তরুণ সমাজ পুনরায় তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। দুঃখজনক বিষয় হচ্ছে, আন্দোলনকারী থেকে রাতারাতি সরকারের উপদেষ্টা বনে যাওয়া আসিফ কিংবা নাহিদেরও তাদের ৩৫ আন্দোলনকারী সংগ্রামী ভাই বোনদের সাথে কথা বলার কিংবা তাদের কথা শোনার সময় নেই। এখান থেকে একটা বিষয় স্পষ্ট বলা যায়, হাতে গোনা কয়েকজন তরুণ সমাজ ক্ষমতার স্বাদ পেয়ে তাদের অতীত ভুলে গেছে। এ তো রক্তের সাথে রক্তের বেমানির মতো অবস্থা। উপদেষ্টা পরিষদে তরুণ প্রতিনিধি থাকার ফলে তরুণ সমাজ মনে করেছিল তাদের ন্যায্য অধিকার এবার আদায় করতে পারবে, কিন্তু বর্তমান হচ্ছে সম্পূর্ণ বিপরীত। যদি সত্যিকার অর্থে এই সরকার তরুণ বান্ধব সরকার হয়, তাহলে একই তরুণ সমাজকে কেন আবারও তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য দিনের পর দিন রাজপথে আন্দোলন করতে হবে? তাহলে কি এটাই সত্য? মানুষ পরিবর্তন হয়েছে, চেয়ার পরিবর্তন হয়নি। Yes? তরুণদের হতাশা দিন দিন বাড়ছে, তাই অনতিবিলম্বে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা, পিএসসিকে দ্রুত সংস্কারের পদক্ষেপ নিয়ে আগাছা মুক্ত করে দলীয় তদবিরে প্রশ্ন কিনে ক্যাডার নন ক্যাডারে যারা চাকরি করছে তাদের নিয়োগ বাতিল করা পূর্বক ক্যাডার নন ক্যাডারে প্যানেলের মাধ্যমে সকলকে চাকরি প্রদান করে এই হতাশা কিছুটা হলেও লাঘব করা উচিত। এছাড়াও অন্যান্য সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর ব্যাংক পরীক্ষায় প্রশ্ন কিনে বা দলীয় সুপারিশে চাকরি করছে তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া না গেলে তরুণ প্রজন্মের হতাশা মোটেও কমবে না। এক কথায় পিএসসি সহ সকল খাতে নিয়োগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনা অতীব জরুরি। আর এখানেই সরকারের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া প্রয়োজন।